নমস্কার, ইনজেকশনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভাবছেন তো আজকে হলুদের জায়গায় নীল জার্সি কেন? কারণ আজকে একটা বিশেষ পর্ব, 12ই মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। হাসপাতালে আমরা ডাক্তার দেখাতে চাই, কিন্তু আমাদের সবচেয়ে বেশি দেখেন নার্সেরা। ওটি থেকে ওপিডি, প্রেশার মাপা থেকে স্যালাইন দেওয়া, এক কথায় রোগীর সমস্ত খেয়াল রাখেন যারা। নার্স, সিস্টার, ব্রাদার, দিদি, যে কোনো নামে ডাকলেই তাদের পাওয়া যায়। আর কখনো কখনো কিছু না বললেও তারা মনের কথাও বুঝে যান। যেমন পেশেন্টকে জল খাওয়ানো, ওষুধ খাওয়ানো কিংবা আইপিএল এর স্কোর আপডেট দেওয়া। আর সেই জন্যই তাদের বলা হয় হার্ট অফ হেলথ কেয়ার। শুরু করা যাক ইনজেকশনের এই স্পেশাল এপিসোড। দেখে নেওয়া যাক কিভাবে হয় এই প্রফেশনের হাতে করি। হাতে সিরিঞ্জ, ইনজেকশন, এক্স্যাক্টলি। আজকে আমরা আছি ওয়েস্ট ব্যাংক নার্সিং কলেজের প্রিন্সিপালের সাথে। প্রিন্সিপাল ম্যাডাম শম্পা গুপ্ত। নমস্কার ম্যাডাম। যদি একটা গোটা ক্লাসে যদি জিজ্ঞেস করা যায় যে ভবিষ্যতে তুমি কী হবে, তো কেউ কখনো হাত তুলে বলে না আমি নার্স হব। তো এই যে ট্যাবু, এই যে জিনিসগুলো আছে, এগুলো তো বাড়ির লোকেরাও বলে যে আচ্ছা নার্স আর বাবা আবার রোগ ফোগ সব কী সব নোংরা টোংরা ঘেটে আসছে, আমরা না অসুস্থ হয়ে পড়ি। তো এই জিনিসটা মানুষের মন থেকে কি করে বের করা যায়? এখনো পর্যন্ত অনেকের মধ্যেই আছে যে নার্সিং প্রফেশন মানে একটু অন্যরকম, চট করে আসতে চায় না। এটাও যেমন সত্যি, আবার ঠিক সেরকমভাবে প্রচুর মানুষ, অন্তত আমি লাস্ট 10 বছরের কথা অন্তত বলবো, যারা নার্সিংই করতে চায়। আপনি হাত তুলুন কেন, এবং কেন নার্সিংয়ে আসবো? কারণ জানে নার্সিং কমপ্লিট করলে সঙ্গে সঙ্গে চাকরি, এবং সরকারি চাকরি, যেটা আপনি অন্য কোনো প্রফেশনে সে অ্যাসুরেন্স দিতে পারবেন না, যেটা করার পর আপনি গভর্নমেন্ট চাকরি পাবেন। আমাদের যত মেয়ে বেরোচ্ছে তার বেশিরভাগ মেয়ে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে চলে যায়। এখনও এটা ফিমেল ডমিনেটিং প্রফেশন। তো সেই মেয়েটা আজকে নার্স, কালকে তার বিয়ে হবে, সে কলকাতায় তার বাড়ি, সে হয়তো দিল্লিতে গেল, কি পুনেতে গেল, কি মাদ্রাসে গেল, সেখানে গিয়ে সে চাকরি করবে। সে পৃথিবীর যে প্রান্তেই যাক সেখানে গিয়ে সে চাকরি পাবে যদি তার সেই লাইসেন্স সার্টিফিকেটটা থাকে। বিদেশে যেতে চাইবে, একদম পথ প্রশস্ত। তো এই বিভিন্ন কারণের জন্য নার্সিংটা মানুষ প্রচুরভাবে আসছে। মিডিয়া এখনো পর্যন্ত আমি দেখিনি, আমার তো ভীষণই এটাতে ক্ষোভ আছে, আপনি বলতে পারেন, যে নার্সিংকে পোর্ট্রে করে ডিফারেন্ট ওয়েতে। নার্স মানে এমন কাজ করছে, এগুলো তার করা উচিত না। কিন্তু নার্স যে কাজগুলো করছে, যে গভীরভাবে যাদের কাজগুলো করছে, সেই কাজগুলোকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে হাইলাইট করা হয় না। কোনো একটা ভালো অপারেশন হলো, কোনো একটা পেশেন্ট খুব ভালো হয়ে গেল কোনো ক্রিটিক্যাল স্টেজ থেকে, আমরা সাধারণত এই হসপিটালে এইটা হয়েছে, এই ডক্টর করেছেন বলে আমরা বেশিরভাগই হাইলাইট করি। কিন্তু সেই কেয়ারটার পেছনে যে কি বিশাল নার্সিং ছিল সেটা কিন্তু আমরা সাধারণত হাইলাইট করা হয় না। তো সেভাবেই মানুষের মনে থাকছে না, এটা একটা ব্যাপার থাকছে। বলুন, নার্স হতে গেলে কি করতে হবে? নার্স হতে গেলে প্রথমে তো একটা বেসিক এডুকেশন নিতে হবে। নার্সিং ট্রেনিং আমাদের সাধারণত বেসিক নার্সিং বলতে যেটা হয় সেটা হলো জিএনএম অ্যান্ড বিএসসি। এই জেনারেল নার্সিং মিডওয়াইফারি করতে গেলে আপনাকে হায়ার সেকেন্ডারি, প্রেফারেবল সায়েন্স, কিন্তু এখনো পর্যন্ত আমরা আর্টস বা কমার্সের মেয়েদেরও দিই। কিন্তু যদি বিএসসি ট্রেনিং নিতে হয়, জেনারিক বিএসসি যেটা, সেটাতে আপনার একদম মাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ, এ থাকতেই হবে সায়েন্স। তারপর এখন নার্সিং ট্রেনিং নিতে গেলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে তারপর তারা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ এবং স্কুল আছে তাতে ওরা 1 by 1, যেমন ঠিক যেভাবে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে কাউন্সেলিং সেশন হয়, কাউন্সেলিং সেশন করে ওরা ভর্তি হয়, ঠিক সেভাবে ভর্তি হবে। আবার
অনেকের অভিযোগ আছে যে নার্স আমাকে মারে, হ্যাঁ এইটা আপনি বলুন। এটা বিশেষভাবে হয় আপনার ইন্টেন্সিভ ইউনিটে। ইন্টেন্সিভ ইউনিটেতে কি হয়, পেশেন্টরা দীর্ঘদিন বিছানায় থাকে, যার জন্য তাদের বেডসোর হয়ে যাওয়ার চান্সেস খুব হাই। তো বেডসোর যাতে না হয় তার জন্য আমরা কি করি, ভালো করে ব্যাক কেয়ার দিই। এবং আপনি তো জানেনই অ্যাজ এ ডক্টর যে ব্যাক কেয়ারের একটা স্টেপস হলো কাপিং। তো আমরা এরকম করে যখন কাপ করি তো পেশেন্ট ভাবে যে যদি ভালো করে তাকে কমিউনিকেট না করা হয় যে আমরা তাকে মারছি। এবং এটা অনেক সময়ই হয় যে বিশেষ করে বয়স্ক মানুষরা, আজকে আমাকে খুব মেরেছে ওই সিস্টার, কিন্তু আদৌ যে মারেনি সেটা বোঝানো একটা বিশাল আমাদের একটা কাজ, যে না এটা একটা পার্ট অফ আওয়ার থেরাপি, যে যাতে কিনা তার নিউমোনিয়া না হয়ে যায়, প্রপার লাংসের ভালো করে ভেন্টিলেশন হয়, তার জন্য আমরা আর যাতে কিনা তাদের বেডসোর না হয় সেই জন্য এই ব্যাক কেয়ারের এটা একটা স্টেপস। কিন্তু তাতেও ওরা অনেক সময় ভুল বোঝে যে তাকে মারা হচ্ছে, কিন্তু মারার তো কোনো প্রশ্নই ওঠে না। নার্স কেন পেশেন্টকে মারতে যাবে? একটা হসপিটালের শির দ্বারা বলতে পারি আমরা যে নার্সিং স্টাফ, হার্ট অফ হেলথ কেয়ার, তারা না থাকলে হয়তো ডাক্তাররা সব কাজ করতে পারতো না। পেশেন্টকে খাওয়ানো থেকে আরম্ভ করে, তাদেরকে পরিষ্কার করানো থেকে আরম্ভ করে, তাদের সঠিক সময় ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে এই সকল কাজই কিন্তু নার্সিং স্টাফরাই করে থাকে। একজন নার্স হতে চায় কেন? আমি আমার মাকে একজন নার্স হিসেবে দেখেছিলাম, নট প্রফেশনালি বাট হার ডেডিকেশন ফর আর চিলড্রেন, ফর আদার ফ্যামিলি মেম্বার্স। নার্সিং স্টার্টস ফ্রম দেয়ার, the moment the child is born. Actually, I need a job. I want to support my family. আমি চেয়েছিলাম অন্য কিছু করতে, বাট আমার ফাদার চেয়েছিল যে আমি একজন নার্সই হই, তো বাবার ইচ্ছেতেই আমি নার্স হয়েছি। আমরা জানি যে ডাক্তাররা খুবই ইম্পর্টেন্ট আমাদের সমাজের সব মানুষের সেবা করার জন্য। তা ডাক্তারদের পাশাপাশি নার্সদেরও তো খুবই দরকার হয়, আমি তাই জন্য নার্স হতে চাই। ডে ওয়ান থেকে আমি ভাবতাম যে কোনো রকম ভাবে লোকের কাজে লাগতে পারে কিনা, লোকের সেবা করা যায় কিনা। তো ওইটা ঘুরতে ঘুরতেই একদিন এই প্রফেশনটার নাম শোনা। আমার দাদু, ঠিক আছে, উনি একজন ডক্টর, তো অবভিয়াসলি উনিও চেয়েছিলেন আমি একজন ডক্টর প্রফেশনে যাই, কিন্তু বাই দ্য টাইম উনি মারা যান, ঠিক আছে। তো তারপর আমাদের, যেহেতু আমরা খুব প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি, তো সেখান থেকে আমাদের রিসোর্স ছিল না, তো যা রিসোর্স পেয়েছি তার হাত ধরে আমরা বেরিয়ে এসেছিলাম। প্রথমত আমার একটা মায়ের মানে ড্রিম ছিল যে মা হতে চেয়েছিলেন, বাট মায়ের কিছু প্রবলেমসের জন্য সেটা মা বললেন আমাকে যে তুই করে দেখ। ঠিক আছে, সো মায়ের একটা ড্রিম জাস্ট ফুলফিল করছি। আমার জন্মদিন 12 মে। আমি এখানে আসার পর, নার্সিং পড়ার পর জানতে পারি ওই দিন নাইটিঙ্গেলের জন্মদিন। তো নার্স হওয়ার ইচ্ছেটা আরও বেড়ে গেল। অনেক নার্স হয়, আমরা বললাম যে নার্স শুধু একটা ক্যাটাগরির হয় না, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এমার্জেন্সি নার্স, অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ডে যারা পেশেন্ট হ্যান্ডেল করে। আর আমরা জানি যে এমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হয়, আমরা গোল্ডেন আওয়ার বা বিভিন্ন টার্মে ডাকি। কতটা ইম্পর্টেন্ট হয় প্রত্যেকটা সেকেন্ড এখানে, এবং নার্সদের রোলটা একটু বলুন। এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, খুবই খারাপ অবস্থায় কিছু পেশেন্ট আসেন যাদের আর্জেন্ট কেয়ারটা দরকার হয়, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাদের পেশেন্ট যখনই আমরা ট্রায়াল এরিয়াতে রিসিভ করছি, ইনস্ট্যান্ট পেশেন্টের নিড বেসিস। যদি কোনো পেশেন্ট হয়তো আমাদের সাফোকেশন নিয়ে এসছে বা খুব ব্রিথিং ডিফিকাল্টি নিয়ে এসছে, তখন আমরা ট্রাই করি আর্জেন্ট সেই পেশেন্টটাকে আমরা কেয়ার দেওয়ার জন্য। অক্সিজেন লাগুক বা কোনো পেশেন্ট অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসছে, আর্জেন্ট তার যেটা প্রায়োরিটি বেসিস থাকে, ব্লাড লস হয়, সেটা অ্যারেঞ্জমেন্ট করা, মানে আসা মাত্রই পেশেন্টকে কেয়ারটা দেওয়া আমাদের মেন মোটিভ থাকে। তার সাথে আমাদের থাকেন ডক্টররা থাকেন, ওনারাও বেস্ট ট্রিটমেন্ট, যেটা মেডিকেশনস থেকে শুরু করে উইথিন 10 to 15 সেকেন্ডসে আমরা অ্যাক্টিভ হই ওই পেশেন্টকে কেয়ার দেওয়ার জন্য। এবং এমার্জেন্সি ওয়ার্ডে আর কি কি জিনিস খেয়াল রাখতে হয়? ধরে নিন যে, কারণ অনেক সময় হয় যে আপনাকে চুজ করতে হয় যে কোন পেশেন্টটাকে আমি চুজ করব। এখানে যেমন আমাদের এটার জন্য কিছুটা ট্রায়াজিং ভাগ থাকে। কোনো পেশেন্ট থাকে যেটা আসা মাত্রই কেয়ার লাগবে, কিছু পেশেন্ট থাকেন যারা হয়তো কিছুক্ষণ ওয়েট করতে পারবেন। সেই বেসিসে যখন আমার কাছে 3টে থেকে 4টে পেশেন্ট আসছে, তখন আমরা অ্যাজ পার তাদের ইনজুরি থেকে আমরা একটা বেসিক ধারণা পাই যে এই পেশেন্টটাকে যে হচ্ছে খুবই শ্বাসকষ্ট নিয়ে এসছে, আমার মোস্ট প্রায়োরিটি থাকবে ওই পেশেন্টকে আগে কেয়ার দেওয়া। হয়তো কেউ এসছে আঙুলটা কেটে গিয়েছে, ওই পেশেন্টকে আমি 2 মিনিট বসিয়ে রাখলে ওনার প্রবলেম হবে না। তো সেই বেসিসে আমরা রেড ট্রায়াজ মিনস আমাদের যে পেশেন্টের আর্জেন্ট কেয়ার লাগবে ওনাকে আমরা রেড ট্রায়াজে রাখি, ফার্স্ট বেসিক কেয়ার মানে ওনাকে দেওয়া হয়। তারপরে থাকে আমাদের ইয়েলো ট্রায়াজ, যিনি একটু হয়তো মানে গুরুত্বটা কম, মানে একটু পরে দিলেও একটু পরে ওনাকে দেখলে উনি ঠিকঠাক হবে, সেই পেশেন্টকে আমরা ইয়েলো ট্রায়াজে নিই। আর যে পেশেন্টটা হয়তো এসছে, হয়তো মাথা ঘুরছে, বমি করছে, এই পেশেন্টকে আমরা কিছুক্ষণ হোল্ড করতেই পারি, সেগুলো আমরা গ্রিন ট্রায়াজে দিই। মানে প্রায়োরিটি বেসিসে, অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন, প্রায়োরিটি বেসিসে যার প্রায়োরিটি আগে থাকে
কেয়ারটা ফার্স্ট তাকেই দেওয়া হয়। এমার্জেন্সিতে যখন প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হয়, যতক্ষণে ডাক্তার আসছে ওই প্রত্যেকটা সেকেন্ডে একটা পেশেন্টের খেয়াল রাখেন কিন্তু এই মানুষগুলো। ওটা হাসপাতালের খেয়াল রাখেন নার্সেরা, কিন্তু নার্সরা কি সময় পায় নিজেদের খেয়াল রাখার, মানে নিজেদের শরীর চর্চা করার অথবা ঠিক সময় খাওয়ার? খেতে যাওয়ার কথা যদি বলেন, আমরা এখানে অ্যাপ্রক্স একটা শিফটে 7 থেকে 8 জন থাকছি। একজন খেতে গেলে বাকিরা রয়েছে সেই পেশেন্টকে কেয়ার জন্য। এক্ষেত্রে কোথাও না কোথাও আমরা কিছুটা হলেও ল্যাকিং করে যাই। একটা টাইম আছে যে খেতে হবে, দুপুরবেলা লাঞ্চ আওয়ারে আমাদের খাবারও প্রোভাইড করে ইনফ্যাক্ট নারায়ণা। সেই টাইমটাও মানে ম্যানেজ হয় না, লাইক 1 আওয়ার চলে গেল, খাবারটা সেই পড়েই আছে। অতটা এনার্জি থাকে না যে আমরা নিজেদের সেলফ কেয়ারের উপর একটু চর্চা করি। সেলফ কেয়ার সেইভাবে হয়ে ওঠে না, বাট যতটা সময় আমরা ছুটি পাই, বাড়ি যাই, বা যখন আমাদের ডে অফ নাইট অফ থাকে, তখন নিজেকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি। নাইট ডিউটি করে যাওয়ার পর আর এক্সারসাইজ করতে ইচ্ছে করে না, মনে হয় একটু ঘুমিয়ে নিই। ঘুম তো হয় না, আমরা ঘুমের মধ্যেও পেশেন্ট কলিং শুনতে পাই। আমাদের এই প্রফেশনে তো এটা হয়েই থাকে, কিন্তু আমাদের কাছে আগে হচ্ছে পেশেন্ট স্যাটিসফ্যাকশন, যেটা পেশেন্ট কেয়ার আমরা ঠিকঠাকভাবে দিয়ে থাকি, ওতে মানে আলাদা একটা জব স্যাটিসফ্যাকশন থাকে না। নার্স শব্দটা বললে আপনার চোখ বন্ধ করলে কি ছবি ভেসে ওঠে? কোনো একজন মহিলার ছবি তো? হ্যাঁ, সেই কারণে আমরা নার্স অর্থাৎ এর প্রতিশব্দ একমাত্র সিস্টারই জানি। ব্রাদার বলা যায় কি? অ্যাকচুয়ালি মেল নার্স বললে সবাই প্রথমে হেসে ওঠে যে মেল নার্স, হোয়াট ইজ মেল নার্স। কিন্তু এখানে একজন মেল নার্স বলে যে আমাকে সবাইকে ক্ল্যারিফিকেশন দিয়ে বেড়াতে হবে যে না আমি মেল নার্স করছি, ব্যাপারটা এরকম নয়। ঠিক না, প্রফেশনটা প্রফেশনই, সেটা একটা মেলের ক্ষেত্রে যেমন একটা ফিমেলের ক্ষেত্রেও সেই একই। পেশেন্ট কেয়ার ইজ ইউনিভার্স। তোমাকে আগে রেসপেক্ট করতে হবে, তবেই তোমাকে অপর রেসপেক্ট করবে। আমার যে বন্ধুগুলো অনেকে ইঞ্জিনিয়ারিং গেছে, অনেকে অনেক কিছুতে গেছে, তারা বললো হঠাৎ তুই কি মেয়েদের কাজ করতে যাবি নাকি? ওরা যখন কোনো সমস্যায় পড়বে ওরা কিন্তু কাউকে ফোন করবে না, ওরা আমাকেই ফোন করবে যে ভাই এই হয়েছে, আমাকে একটু বল কি করা যাবে। মেল নার্সের ক্ষেত্রে কি কোনো জেন্ডার রেস্ট্রিকশন রয়েছে? অর্থাৎ একজন মেল নার্স কি চাইলে একজন ফিমেল পেশেন্ট হ্যান্ডেল করতে পারেন? যখন আমরা এই প্রফেশনে এসেছি আমাদের ওই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে যে আমরা কোনভাবে পেশেন্টকে ছুটছি। আমাদের মাথাতে একটাই জিনিস থাকবে যে হ্যাঁ আমি ওই পেশেন্টটা এখন অসুবিধাতে আছে আর আমাকে ওনাকে সারিয়ে তুলতে হবে। কিন্তু হ্যাঁ কিছু বাধা বন্ধকতা কিছু তো আছে, সেই জিনিসটা প্রিভেন্ট করতে নানান হসপিটাল নানান পদক্ষেপ নেয়। যেরকম আমাদের হসপিটাল পলিসি হচ্ছে স্যাপ্রন পলিসি। ওই পলিসি আন্ডারে যদি কোনো ফিমেল পেশেন্টকে কোনো মেল নার্স বা মেল ডক্টর কেয়ার দিচ্ছে, ওই সময় আইদার ফিমেল পেশেন্টটার মা না হয় আমার হসপিটালে অন্য একটা ফিমেল স্টাফ, এটা নার্স হতে পারে ডক্টর হতে পারে, তার উপস্থিতিতে আমি ওই পেশেন্টকে কেয়ার দিতে পারবো। অপারেশন থিয়েটার মানে নাটক ফাটক কিছু হয় না, এখানে সার্জারি হয়। আর সার্জারি করেন হচ্ছে ডাক্তাররা, কিন্তু তাদের হেল্প করেন, তারা না থাকলে সার্জারি হবে না। আমাদের সাথে আছেন ওটি নার্স রুহি ইয়াসমিন। নমস্কার। তো ওটিতে মেনলি নার্সদের কি কি দায়িত্ব থাকে? যখন আমরা পেশেন্টকে ওটিতে নিয়ে যাই, ওটিতে যাবার আগে থাকে প্রি অপ এরিয়া, ওটি হচ্ছে ইন্ট্রা অপ এরিয়া, আর ওটির পরে হচ্ছে পোস্ট অপ এরিয়া। তো প্রি অপে আমরা পেশেন্টটাকে আগের দিন প্রি অ্যাসেসমেন্ট করি, কোনো সার্জারি হয়েছে কি না, এগুলো প্রি অপে চেক করি। আমরা পরের দিন যেদিনকে ওটি হবে, ওটিতে নিয়ে আসার 1 ঘন্টা মতো আগে গিয়ে পেশেন্টকে রেডি করে ফাইলপত্র সব কিছু চেক করে ওটিতে নিয়ে আসি। আইডি ব্যান্ড দেখি, আইডি ব্যান্ডে পেশেন্টের নাম চেক করি। বাচ্চা পেডিয়াট্রিক পেশেন্ট হলে বাচ্চার মাকে জিজ্ঞেস করি যে বাচ্চার নাম কি, সঙ্গে আমরা অ্যাডমিশন স্লিপ দিয়ে অ্যাডমিশন স্লিপে যে নামটা আছে সেই নামটার সাথে মেলাই যে আমরা ঠিক পেশেন্টকে নিয়ে যাচ্ছি কিনা। অনেক সময় একই রকম হতে পারে, আমার নাম রুহি ইয়াসমিন, আর একটা অন্য পেশেন্টের নামও রুহি ইয়াসমিন হতে পারে। তো সেইটা আমাদের মেনটেন করতে হবে যে আমরা অন্য জায়গায় অন্য কেউ অপারেশন করে দিচ্ছি কিনা, এটা আমরা খুব ভালো করে দেখি। তারপর পেশেন্টের বাড়ির লোককে এক্সপ্লেন করি যে আমাদের ওটি টাইম কি, ওটি প্রোটোকল কি, কতক্ষণ ওটি হতে পারে, সমস্ত কিছু এক্সপ্লেন করে আমরা ওটিতে নিয়ে আসি। এরপর হচ্ছে ইন্ট্রা অপ, মানে যেটা আমাদের ওটির মধ্যে হয়। ওখানে সবথেকে বড় প্রায়োরিটি হচ্ছে স্টেরাইল মেনটেন করা, অ্যাসেপটিক টেকনিক মেনটেন করা। তো আমরা ওখানে স্ক্রাব নার্স যিনি থাকেন উনি পুরো পারফেক্ট স্টেরিলিটি মেনটেন করে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে কাউন্ট করেন, ইনস্ট্রুমেন্টগুলোকে মানে প্রসিজারের জন্য রেডি করেন, তারপর সোয়াব কাউন্টস করেন, সুচার কাউন্টস করেন, করে সার্জারিটা স্টার্ট হয়। সার্জারিটা স্টার্ট হওয়ার পেশেন্টকে নিয়ে যাওয়ার পর আমরা করি সাইন ইন। সার্জারিটা স্টার্ট হওয়ার ইনসিশনের আগে আমাদের হয় টাইম আউটের পর
স্যার ইনসিশন দেন, সার্জারি হয়, স্যাররা সাকসেসফুল করেন সার্জারি, স্যারকে আমরা হেল্প করি, খুবই ভালো লাগে, খুব এনজয় করে করি। করার পর পেশেন্টটাকে পোস্ট অফ হোল্ডিং এরিয়াতে নিয়ে যাওয়া হয়। তো পোস্ট অফ হোল্ডিং এরিয়া হচ্ছে আমাদের আইটিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেখানে নিয়ে গিয়ে সেখানকার দিদিরা পেশেন্টটাকে পোস্ট অফ কেয়ার দেন। এমার্জেন্সি প্রফেশন, যেখানে তার ব্যক্তি জীবনকে অলমোস্ট স্যাক্রিফাইস করে এই হাসপাতালে আসতে হয়, এই নার্সেরা তার ব্যক্তিগত জীবনে কতটা সময় দিতে পারে? নোবেল প্রফেশনটাকে নোবেল রাখার জন্য আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু সেগুলো আমরা পেশেন্টকে বুঝতে দিই না যে আমরা কিছু স্যাক্রিফাইস করছি। অনেক ভালো মুহূর্ত বা বাড়িতে অনেক খারাপ মুহূর্তও গেছে, যেগুলোতে আমরা মানে বাড়ির লোকের পাশে থাকতে পারিনি। আদার প্রফেশনস ওরা যেমনি ছুটি কাটা পায়, সেরকম তুলনামূলক আমরা সেই ছুটিটা আর কি পাই না। আমাদের প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফটাকে মিলিয়ে আমাদের কাজ করতে হয়। যে তো বিয়ে হয়ে গেছে, যার জন্য হচ্ছে এখন আমার একটা ছেলে, তো ওকে মেনলি সময় দেওয়াটা একটু আমার পক্ষে একটু চাপ হয়ে যায়, তো বাড়ি লোক আছে বলে করতে পারছি। যদি কোনো রকম থাকে, আমার ফ্যামিলিও খুব আন্ডারস্ট্যান্ডিং, আমি খুব বলে দিই যে আমি এই সময় ডিউটিতে থাকি, যদি কোনো এমার্জেন্সি থাকে আমাকে টেক্সট করে দিও, ফোন করার দরকার নেই। পার্সোনাল লাইফ আর নিজের প্রফেশনাল লাইফটাকে মেনটেন করে টাইম ম্যানেজমেন্টটা মানে নিজের জন্য টাইম রাখাটা একটু কঠিনই হয়ে পড়ে। বাট সব থেকে যেটা প্রবলেম হয় আমাদের, আমরা নিজেদেরকে টাইম দিতে পারি। পেশেন্টদের সাথে কথা বলে পেশেন্টদের কেয়ার দিয়ে, তো ওতেও আমাদের একটা আলাদা মানে স্যাটিসফ্যাকশন থাকে, কিন্তু সেগুলোকে স্যাক্রিফাইস ভাবি না। যখন পেশেন্টটা হাসতে হাসতে ডিসচার্জ হয়ে বাড়ি যায়, সব থেকে বেশি খুশি হয়তো আমরাই হই। এবার ডাক্তারবাবুদের থেকে শুনবো তারা নার্সদের উপর কতটা ডিপেন্ডেন্ট এবং কেন নার্সদেরকে বলা হয় হার্ট অফ হেলথ কেয়ার। নার্সরা হচ্ছে হার্ট অফ হেলথ কেয়ার, তো তাদের রেজিলিয়েন্স, ডেডিকেশন আর কম্প্যাশন, এই তিনটে না থাকলে আমরা এগোতে পারবো না। আমি অনেক বছর এখানে কাজ করছি, তাই আমার যারা ওটির সিস্টার আছে তারা জানেন আমার কি কি প্রয়োজন লাগবে, ফলে আমার অপারেশনটা একদম স্মুথলি হয়। আমার কখন কোন ইনস্ট্রুমেন্টটা দরকার, আমি কখন কোনটা চাইবো, অনেক সময় আমাকে বলতেও হয় না, মানে হাত বাড়ালে সেই জিনিসটা আমি পেয়ে যাই। We are entirely dependent on them. They are our savior. আমরা ম্যাক্সিমাম পেশেন্টের সাথে কন্ট্যাক্ট থাকে 15 মিনিট হয়তো, কিন্তু ওয়ার্ডে বাকি 23 ঘন্টা 45 মিনিট কিন্তু নার্সরাই থাকে। যখন আমরা রাউন্ডে আসি তখন খুব বেশি হলে 1-2, খুব বেশি হলে 5 মিনিট, কিন্তু তারপর সারা দিন ধরে পেশেন্টের সেবা শুশ্রূষা যারা করেন ওনারা হচ্ছেন আমাদের সিস্টেম। ইনফেকশন প্রিভেনশন খুব বড় একটা ব্যাপার সার্জারিতে, এবং সেটাতে আমাদের সিনিয়র নার্সরাই মেন কারিগর বলতে পারেন। ইভেন ওনারাই আমাদের অনেক সময় ইনস্ট্রাকশন দেন কিভাবে কি করা উচিত। সো উইদাউট নার্স উই ওয়ন্ট বি এবল টু ট্রিট আওয়ার পেশেন্টস টু দ্য ফুলেস্ট, আর তার জন্য নার্স আমাদের দরকার, আর ওদের ছাড়া আমরা চলতে পারবো না। যে পেশেন্টের সাথে কথা না বলার জন্য অনেক পেশেন্ট কিন্তু ওয়ার্ডের মধ্যেও ডিপ্রেস থাকে, তো পেশেন্টের সাথে কমিউনিকেশনও কিন্তু একটা থেরাপি। এই সবাই বলে না যে নার্স এত কেন রাগী হয়, নার্স কেন এরকম করে, নার্সরা এরকম খিটখিটে মেজাজি কেন হয়। অ্যাকচুয়ালি কেন হয় তার কারণটা হচ্ছে যখন আমরা সামলাই না ওটা হয়ে যায়। একটা পেশেন্ট যখন বলে কি, যেমন আমি কোনো ইনজেকশন দিলাম, পেশেন্ট যদি বলে কি দিদি মানে আপনি ইনজেকশন দিয়েছেন একটুও লাগেনি, ওই যে শুনতে যে এত ভালো লাগে। কি কখনো কখনো পেশেন্টরাই বলে যে এরকম ভাবে ডেকো না, তো দিদা বলে ডেকো। মায়েরা যেভাবে বকে আমাদেরও একটু বকাবকি করতে হয়। একদম। সেটা সরকারি জায়গায় কাজ করুক, যেখানেই কাজ করুক, আমরা পেশেন্টের সাথে মিসবিহেভ করতে পারি না। পেশেন্টদেরকে যে পেশেন্ট কেয়ারটা মানে মেনলি দেওয়াটা উচিত। এই নার্সিং প্রফেশনটা যতটা মহৎ ততটাই বৃহৎ, সেই জন্য এই এত বড় একটা সাবজেক্টকে এইটুকু সময়ের মধ্যে ধরে রাখাটা সম্ভব নয়। আমরা পরে এর ডিটেল ভিডিও বানাবো। এবং আমাদের তরফ থেকে, ইনজেকশনের তরফ থেকে প্রত্যেকজন স্বাস্থ্যকর্মী এবং প্রত্যেকজন নার্সকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আপনারা ছিলেন বলেই আমরা আছি। এই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে যান, কিন্তু ওষুধগুলো কিন্তু খাওয়ান আপনারা। আমরা হয়তো খেতে চাই না, কিন্তু এই বকা ঝকার মাধ্যমে মায়ের অভাবটা কিন্তু পূরণ করে দেন আপনারা। কখনো মা, কখনো সিস্টার, কখনো দিদিমণি, এরকম নানান রূপে আপনারা আমাদেরকে সামনে রেখেছেন। তাই ইনজেকশনের পক্ষ থেকে সমস্ত নার্সদের অনেক অনেক প্রণাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার জানাই ইন্টারন্যাশনাল নার্সেস ডে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্টারন্যাশনাল নার্সেস ডে। হ্যাপি 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 নার্সেস ডে। So happy Nurses Day to all of you. Happy Nurses Day. হ্যাপি নার্সেস ডে। হ্যাপি নার্সেস ডে। Happy Nurses Day. হ্যাপি নার্সেস ডে। Happy Nurses Day. হ্যাপি নার্সেস ডে। So I wish all of them a very happy
नर्सेस डे। हैप्पी नर्सेस डे। मेरी तरफ से सारी नर्सों का बहुत प्यार। हैप्पी नर्सेस डे।